আসসালামু আলাইকুম। সবাই ভালো আছে আশা করি। আচ্ছা, আজকে আমরা পড়ব তরঙ্গের সাধারণ সমীকরণ। তো আমাদের গত লেকচারটা ছিল তরঙ্গের বেসিক কিছু আলোচনা নিয়ে, যেমন তোমার তরঙ্গ জিনিসটা কি, তরঙ্গ কিভাবে তৈরি হয়, প্রকারভেদ, এই হাবিজাবি নিয়ে আমরা আমাদের প্রিভিয়াস লেকচারটাতে আলোচনা করছি। তো আজকে পড়ব তরঙ্গের সাধারণ সমীকরণ। আর এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ টপিকটা অনেকটা কনসেপচুয়াল। তো তরঙ্গের সাধারণ সমীকরণ পড়ার আগে আমরা একটু আমাদের আগের জিনিসগুলো একটু দেখে নিই। যেমন এই চ্যাপ্টার আমাদের ঠিক আগের চ্যাপ্টার আমাদের অষ্টম অধ্যায় যেটা পর্যাবৃত্ত গতি, ওইটার একটু কনসেপ্ট লাগবে। তো ওই কনসেপ্টগুলো আমরা আবার একটু মানে একদম সিম্পলভাবে রিভাইজ দিব, একদম শর্টকাটে, বেশি বিস্তারিত কিছুতে যাব না। তাহলে চলো শুরু করি, কথা না বাড়ায়। তাইলে এখন তরঙ্গের সমীকরণ বের করব আমরা। হ্যাঁ, তরঙ্গের সাধারণ সমীকরণ। তরঙ্গের সাধারণ সমীকরণ। আচ্ছা, তরঙ্গের সাধারণ সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের প্রথমত যে জিনিসটা জানতে হবে, এটা আমি আমার আগের লেকচারেও বলছি। তো দেখো, যে জিনিসটা একদম ক্লিয়ার হওয়া উচিত সেটা হচ্ছে একটা তরঙ্গ সৃষ্টি হয় কিসের ফলে। আমরা আগেই বলছিলাম যে কোনো একটা মাধ্যমের অসংখ্য কণা, অগণিত কণা যখন কি করে, সিম্পল হারমোনিক মোশনে গতিশীল থাকে, সরল ছন্দিত স্পন্দনে গতিশীল থাকে, তখন এই সরল ছন্দিত স্পন্দন, প্রত্যেকটা কণার সরল ছন্দিত স্পন্দনের ফলেই তোমার কি তৈরি হয়, একটা তরঙ্গ তৈরি হয়। তরঙ্গ হলো একটা প্রক্রিয়া, একটা প্রসেস, ঠিক আছে। আচ্ছা, এখন তো তরঙ্গের সমীকরণটা বের করার জন্য অবশ্যই বুঝতে পারতেছে আমাদের কি লাগবে, সিম্পল হারমোনিক মোশনের আইডিয়াটা লাগবে। তো এখন আসো আমরা একটু সরল ছন্দিত স্পন্দন গতিটা দেখে আসি। একটা জিনিস খেয়াল করো, সরল ছন্দিত স্পন্দন গতি যে পড়ছিলা, সিম্পল হারমোনিক মোশন, সেটা কি ছিল বলো তো? একটা কণার গতি। কিন্তু তরঙ্গের মধ্যে কিন্তু একটা কণার গতি না, অসংখ্য কণার গতি এখানে কাজ করে। সে অসংখ্য কণার গতিটা কি থাকবে? সরল ছন্দিত স্পন্দন গতি। তাইলে আমরা যখন সরল ছন্দিত স্পন্দন গতি পড়ছিলাম, সেখানে কি পড়ছিলাম তোমাদের হয়তো মনে আছে, যে একটা কণা যদি এভাবে স্পন্দিত হয়, তাহলে যদি এটা একটা গ্রাফ আঁকি, দেখো সর্বোচ্চ বিস্তার কত, সে সর্বোচ্চ কতটুকু, এটা তার সাম্যাবস্থা, সর্বোচ্চ উপরে উঠে এখানে, সর্বনিম্ন নিচে নামে এখানে। আচ্ছা, তাহলে আমরা গ্রাফটা কিভাবে আঁকি মনে আছে? দেখো, তার সাম্যাবস্থা এখানে 0 থেকে শুরু হয়, সর্বোচ্চ উচ্চতা উঠবে এই যে পিকে, আবার নামবে এই যে আবার নামবে, তারপর আবার নিচের দিকে সর্বনিম্ন অবস্থানে যাবে, আবার সাম্যাবস্থায় ফেরত আসবে, আবার যাবে, এভাবে গ্রাফটা চলতে থাকবে, ঠিক আছে। তো এই যে গ্রাফটা, এই গ্রাফটাতে দেখো এতটুকু কি ছিল, বিস্তার এ, এটা কি ছিল, বিস্তার এ। তো আমাদের এই গ্রাফটা কিসের গ্রাফ বলো তো? তোমরা সবাই জানো এটা একটা সাইনের গ্রাফ। কি গ্রাফ? সাইনের গ্রাফ। তো এই বরাবর যদি আমি অ্যাঙ্গেল নেই থিটা, এবং এই বরাবর যদি আমি তোমার ওয়াই নেই, তাহলে আমার গ্রাফটা কি আসবে? ওয়াই ইজ ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো একটা সাইন গ্রাফের ক্ষেত্রে সর্বোচ্চ বিস্তার যদি 1 হয় আর নিচে -1 হয়, তাহলে এই গ্রাফটাকে আমরা বলবো ওয়াই ইজ ইকুয়াল টু সাইন থিটা। আচ্ছা, তাহলে আমি যদি বিস্তারটাকে দ্বিগুণ করে দিই, একটু খেয়াল করো, আমি যদি বিস্তারটাকে দ্বিগুণ করে দিই, এই যে বিস্তারটা দ্বিগুণ হয়ে গেল না, নিচে উপরে +2 নিচে -2, ঠিক আছে। তাহলে যদি আমি বিস্তারটাকে দ্বিগুণ করে দিই, তাহলে এই যে আমার যে গ্রাফটা দাঁড়ালো, এই গ্রাফটার সমীকরণ কি হবে? ওয়াই ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা, তাই তো? ওয়াই ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা। গুড। তাহলে কি বুঝতে পারলা? যদি আমি 3 করে দিই 3 সাইন থিটা, 4 করে দিই 4 সাইন থিটা, 5 করে দিই 5 সাইন থিটা, তার মানে বিস্তার যত বাড়াবো সাইনের আগে আমাকে তত গুণ করতে হবে। তার মানে কি, যদি আমার বিস্তার এ হয়, আমি কি করব? এ সাইন থিটা দিব। কি করব? এ সাইন থিটা দিব। তাহলে এই গ্রাফটা আমার কি ছিল? একটা সিম্পল হারমোনিক মোশনের গ্রাফ। সেই গ্রাফের ইকুয়েশন কি আসলো? ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। এতটুকু ক্লিয়ার? সিম্পল হারমোনিক মোশন এগুলো হয়তো তোমাদের মনে আছে, আমি জাস্ট আবার একটু রিভাইজ করলাম। আচ্ছা, তাহলে আমি কি পাইলাম? এ সাইন থিটা। এখন আসো আমরা কি জানি, যে তোমার কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু কত? কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কী হবে? ওমেগা থিটা, ওমেগা টি। সুতরাং আমার এই
গ্রাফটার ইকুয়েশন কি দাঁড়াইতেছে y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি, a sin ওমেগা টি। আর এই জিনিসটাই ছিল আমার সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। সেখানে যদি কি থাকে তোমার কণাটা কোনো আদি দশায় থেকে থাকে তাহলে y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ফাই, যেটা আমার জেনারেল ইকুয়েশন ছিল সিম্পল হারমোনিক মোশনের জেনারেল ইকুয়েশন y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ফাই। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো যে এটা যদি আমার একটা সিম্পল হারমোনিক মোশনের একটা কণার তোমার গতি হয়, তাহলে এখানে আমার কি আসতেছে, আমার তরঙ্গের ক্ষেত্রে এরকম অসংখ্য কণা কিসে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে আমরা পরে যাই। তো এই জিনিসটা জাস্ট আমাদের একটু রিভিউ ছিল, আমরা জাস্ট আগের একটা জিনিস রিভাইজ দিলাম যে আমার সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণটা কেমন হয়। আচ্ছা, তাহলে এখন আসো যে আমরা তরঙ্গের ক্ষেত্রে যাই। এই যদি হয় আমার তরঙ্গ, দেখো তরঙ্গের আগের প্রপার্টিগুলো নিয়ে একটু আমরা আবার বলি। এদিক বরাবর এক্স বরাবর তরঙ্গের বেগটা থাকবে তোমার এক্স অক্ষে তরঙ্গের বেগ ভি, কণার সরণ হবে ওয়াই অক্ষ বরাবর। আমরা তো জানি এটা, তাই না, যে তরঙ্গের কণাসমূহ ওয়াই অক্ষ বরাবর ভাইব্রেট করে স্পন্দিত হবে, কি এই যে উপরে নিচে সে স্পন্দিত হবে এবং তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হবে। সরি, তরঙ্গের ক্ষেত্রে যে জিনিসটা অগ্রসর হয় বেসিক্যালি সেটা কি হয়, ডিস্টারবেন্সটা। তুমি যেই ইনিশিয়াল পয়েন্টে দেখো, এটা হলো আমার এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দু, ঠিক আছে, একদম ইনিশিয়াল পয়েন্টে তুমি যেই ডিস্টারবেন্সটা ক্রিয়েট করবা, এই যে এখানে যে তুমি ডিস্টারবেন্সটা ক্রিয়েট করবা, এই ডিস্টারবেন্সটা তোমার সামনে অগ্রসর হবে। কি হবে, এই ডিস্টারবেন্সটা তোমার সামনের দিকে অগ্রসর হবে। কথা বোঝা গেছে? তরঙ্গের এই জিনিসগুলো আমরা আমাদের আগের লেকচারে খুব বিস্তারিতভাবে আলোচনা করছি। কি, তোমার তরঙ্গের স্থিত কণাসমূহ উপরে নিচে স্পন্দিত হতে থাকবে এবং তুমি যেই ডিস্টারবেন্সটা ক্রিয়েট করবা সেই ডিস্টারবেন্সটা সামনের দিকে অগ্রসর হওয়ার প্রসেসটাকে আমরা বলি তরঙ্গ। আচ্ছা, গুড। তাহলে এখন এই তরঙ্গের ইকুয়েশনটা আমাকে বের করতে হবে, তরঙ্গের ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। এখন আমাকে বলো, ইকুয়েশন বের করার জন্য আমাদের কি প্রয়োজন? ইকুয়েশন বের করা মানে কি? ইকুয়েশন বের করার মানে হলো এই ক্ষেত্রে তোমার প্রথম যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হলো তরঙ্গস্থিত একটা র্যান্ডম কণার অবস্থান তোমাকে নির্ণয় করতে হবে। তরঙ্গস্থিত একটা র্যান্ডম কণার, যে কোনো একটা কণার অবস্থান নির্ণয় করতে হবে, যে কোনো কণার অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো, যে কোনো একটা কণার অবস্থান যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমাকে কয়টা প্যারামিটার লাগবে বলো তো? আমি যদি তোমাকে বলি যে আমাকে একটা কণার অবস্থান নির্ণয় করে দেখো, তখন তুমি আমাকে কি জিজ্ঞেস করবা, যে ভাই আমি কোন কণাটার অবস্থানটা নির্ণয় করব? কথা বোঝা গেছে? আমি কোন কণাটার অবস্থানটা নির্ণয় করব। তাহলে আমি তোমাকে বলে দিলাম যে তুমি একদম 0 থেকে, মূল বিন্দু থেকে 2 সেন্টিমিটার দূরে যাবা। কথা বোঝা গেছে? তুমি 0 থেকে 2 সেন্টিমিটার দূরে যাবা। তাহলে তুমি করলা কি, 0 থেকে 2 সেন্টিমিটার দূরে এখানে আসলা। তুমি এখানে এসে বললা যে ভাই আমি পাইছি 2 সেন্টিমিটার দূরের জায়গা। তারপরে তুমি আমাকে বলবা কি, যে ভাই এখন আমি দেখতেছি কণাটা একবার উপরে যাইতেছে একবার নিচে নামতেছে, উপরে যাইতেছে নিচে নামতেছে। তার মানে কি, সে উপরে নিচে স্পন্দিত হচ্ছে, দ্যাট মিনস সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তারপর তুমি আমাকে কোয়েশ্চেন করবা যে ভাই আমি এটা তো যেহেতু উপরে নিচে স্পন্দিত হচ্ছে, যে আমি কত সেকেন্ড সময় বা আমি কত সময় পরের অবস্থানটা তাকে আপনাকে নির্ণয় করে দিব। তখন আমি তোমাকে বললাম তুমি ঘড়ি ধরে 4 সেকেন্ড পর তার অবস্থানটা আমাকে নির্ণয় করবা। তখন তুমি কি করবা, 0 থেকে 2 সেন্টিমিটার দূরে যাবা, ঘড়ি ধরবা, ঘড়ি ধরে 1 2 3 4 ধরে নিলা, সে 4 সেকেন্ড পর এখানে আসে। তুমি আমাকে বললা এই হইলো তোমার কণাটার অবস্থান। একটা জিনিস নোটিস করো, আমরা যখন সিম্পল হারমোনিক মোশন সরল ছন্দিত স্পন্দন গতি পড়ছিলাম তখন আমার কি ছিল বলতো, যে একটা কণা সে শুধু উপরে আর নিচে স্পন্দিত হইতো। তাহলে তাকে তার অবস্থান নির্ণয় করার জন্য আমার কিন্তু এক্স এর প্রয়োজন ছিল না, সময়টা বলে দিলে হইতো যে এত সেকেন্ড সময় পর সে কোথায় অবস্থিত। কথা বোঝা গেছে? দেখো, সে এখানে কিন্তু সময়ের সাপেক্ষে চেঞ্জ হইতেছে, তার অবস্থান কিন্তু এখানেই। সে উপরে যাবে নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে। তার মানে কি, তার পজিশনটা ডিপেন্ড করবে টাইমের উপর, যে এত সেকেন্ড সময় পর তার অবস্থানটা কোথায়। এই কারণে আমাদের ওই ইকুয়েশনটা ছিল y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি। এখানে তো a কনস্ট্যান্ট, ওমেগাও কনস্ট্যান্ট, বাকি রইল কে?
টি বাকি রইল। সো টিটা এখানে ভেরিয়েবল, বাট এখানে তরঙ্গের ক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র একটাই প্যারামিটার নাই, আমাদের প্যারামিটার হয়ে গেছে কয়টা? দুইটা, একটা কি, একটা এক্স, একটা টি। তোমাকে এক্স জানতে হবে, এই যে এতটুকু ডিস্টেন্স জানতে হবে, এবং সে কোন সময়ে অবস্থান করতেছে সেই সময়টা জানতে হবে। তাহলে ওয়াই ইজ ডিপেন্ড অন এক্স আর টি। এতটুকু বোঝা গেল? ওয়াই কার কার উপর ডিপেন্ড করতেছে? এক্স এবং টি এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমি কি বলতে পারি না যে আমি যদি এই যে তরঙ্গের ইকুয়েশনটা বের করতে চাই, আমাকে একটা এক্স এবং টি এর ফাংশন লাগবে। এই এক্স এবং টি এর ফাংশনটা যদি আমি বের করতে পারি, আমার তরঙ্গের ইকুয়েশনটা বের করা হয়ে যাবে। বোঝা গেছে কথাটা? আমি পুরো জিনিসটা আবার রিভিউ করি, একটু মনোযোগ দিয়ে শুনো। যে তরঙ্গ মানে কি, যে তরঙ্গস্থিত যে কণাসমূহ, তরঙ্গতে কি হবে, তোমার সিম্পল হারমোনিক মোশনে উপর দিকে গতিশীল হবে। তরঙ্গতে অ্যাকচুয়ালি কি হয়, ডিস্টারবেন্সটা সামনের দিকে আগে যাবে। তুমি যে আন্দোলনটা একদম ইনিশিয়াল অবস্থায় তৈরি করবা, সেই আন্দোলনটা সামনের দিকে আগে যাবে। এই আগানোর ফলে কি হবে, তরঙ্গস্থিত কণাসমূহ সরল ছন্দিত স্পন্দন গতিতে স্পন্দিত হতে থাকবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে ওই একটা যে কোনো একটা র্যান্ডম কণার অবস্থান নির্ণয় করার জন্য তোমার কি লাগবে, কোনো একটা অরিজিন থেকে বা মূল বিন্দু থেকে তোমাকে ডিস্টেন্সটা লাগবে, এবং তোমাকে সময় জানতে হবে। কারণ সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত স্পন্দন গতি সমীকরণটা ডিপেন্ড করবে কার উপর, তোমার টাইমের উপর। সো ডিস্টেন্স, টাইম, দুইটা জিনিস লাগবে। তাহলে তরঙ্গের সমীকরণটা ডিপেন্ড করবে এক্স এবং টি এর উপর। কিসের উপর? এক্স এবং টি এর উপর। আচ্ছা, তাহলে আসো এরপরে এখন আমরা সমীকরণটা নির্ণয় করতে পারি। এতটুকু ক্লিয়ার? গুড। ঠিক আছে, এখন আসো, আমি যদি দেখো এই হলো আমার একটা তরঙ্গ, ক্লিয়ার? এই হলো আমার একটা তরঙ্গ। আচ্ছা, এটা হলো তার একদম বেস পয়েন্ট, এক্স ইজ ইকুয়াল টু 0। এখানে আমি আন্দোলনটা ক্রিয়েট করছি, আমি যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট করছি সেটা হলো এখানে। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্ট, একদম অরিজিনে আমি আন্দোলনটা ক্রিয়েট করছি। এখন তুমি দেখো, মনে করো এই যে তার যে ডিস্টারবেন্সটা, এই যে কণাটা, এই ডিস্টারবেন্সটা ট্রাভেল করে অগ্রসর হয়ে কখনো এই বিন্দুতে আসবে। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, তাহলে এইটা ধরো আমার র্যান্ডম একটা বিন্দু পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই, ক্লিয়ার? এটা কি আমার র্যান্ডম একটা বিন্দু পি এক্স ওয়াই। এখন আমি কি করব, এই পি বিন্দুটার অবস্থানটা নির্ণয় করব। তার মানে কি, আমি পি বিন্দুটার পি বিন্দুর অবস্থানটা যদি নির্ণয় করতে পারি, তাহলে আমার তরঙ্গের সমীকরণটা বের হয়ে যাবে। আমি যদি পি বিন্দুর অবস্থানটা নির্ণয় করতে পারি, তাহলে আমার তরঙ্গের সমীকরণটা বের হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো পি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য আমার কয়টা জিনিস লাগবে? একটা হলো তোমার অরিজিন থেকে দূরত্ব, এবং এই পি বিন্দুতে তোমার কি কণাটা দেখো উপরে আসবে নিচে যাবে, উপরে আসবে নিচে যাবে। তাহলে কি দরকার? টাইম দরকার। কথা বুঝা গেছে? আলটিমেটলি আমরা কি করবো জানো, এই যে আন্দোলনটা যে ট্রাভেল করে এখানে আসছে, এই যে আন্দোলনটা সে যে ট্রাভেল করে এখানে আসছে, এই আন্দোলনটা বা এই অবস্থানটার সমীকরণটা আমরা নির্ণয় করব। বুঝা গেছে কথাটা? এখন আসো, এই যে এই পয়েন্টটা, এটা যেহেতু তার অরিজিন থেকে পয়েন্ট, দেখো তার অক্ষ থেকে এক্স ইজ ইকুয়াল টু 0-তে, তাহলে এই বিন্দুর জন্য তোমার দেখো, এটা যদি আমি ধরি ওয়াই ডিস্টেন্সটা, তাহলে এই বিন্দুর জন্য ধরো, এটা ধরো ওয়াই পি, এটা ধরো ওয়াই নট, ঠিক আছে? এটা ধরো ওয়াই নট। তাহলে এই ডিস্টারবেন্সটাই তো ট্রাভেল করে এখানে আসবে, তাই না? এই ডিস্টারবেন্সটা ট্রাভেল করে এখানে আসবে। তাহলে আগে দেখো, আমি যদি এটার সমীকরণ বাইর করা কিন্তু কোনো ঝামেলার ব্যাপার না। কারণ কি, দেখো আগেই বলছি যে তরঙ্গস্থিত প্রতিটি কণা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, সরল ছন্দিত স্পন্দনে গতিশীল। দেখো এইটা, এখানে যতগুলা কণা আছে প্রত্যেকটা কণা কিন্তু সরল ছন্দিত স্পন্দনে গতিশীল। তাহলে প্রতিটা কণার ইকুয়েশনে কি দাঁড়াবে? ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। প্রত্যেকটা কণার ইকুয়েশন কি দাঁড়াবে? ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখন কথা হলো, প্রতিটা কণার ইকুয়েশন যদি এটা হয়, তুমি স্পেসিফিক্যালি একটা কণা কিভাবে বের করবা, ডিফাইন করবা কিভাবে, যে না এইটাই কণার সমীকরণ, এটাই কণার অবস্থা, এটাই কণার অবস্থা, কিভাবে করবা? অবভিয়াসলি যে জিনিসটা লাগবে সেটা হলো এক্স এর ভ্যালুটা। প্রত্যেকটা এক্স যখন ডিফাইন আলাদা আলাদা করবে, দেখো এক্স এতটুকু হলে একটা কণা পাবা, এক্স এতটুকু হলে একটা কণা পাবা, এক্স এতটুকু হলে আরেকটা কণা পাবা। তো এক্স এর ভ্যালু যখন তোমার কি করবে, ভ্যারি করবে, তখন তুমি আলাদা আলাদা কণা পাবা, এবং সেই কণার সাপেক্ষে তুমি টি জানলে, সময়টা জানলে, স্পেসিফিক্যালি একটা কণার অবস্থান তুমি নির্ণয় করে দিতে পারবা। তাহলে এই ইকুয়েশন আমার কি নাই?
এক্স নাই, কি নাই, এক্স নাই, এক্সটা আনতে হবে। এখন দেখো এইটা যেহেতু বললাম যে তরঙ্গস্থিত প্রত্যেকটা কণার ইকুয়েশন, তাহলে এই কণাটার ইকুয়েশনও এটা, এই কণার ইকুয়েশনও এটা। তফাৎ কোথায়? তফাৎ হলো এটা হলো একদম ইনিশিয়াল অবস্থায় একটা কণা, যেই কণায় তোমার এক্স ইজ ইকুয়াল টু কত, 0, একদম বেস পয়েন্টের জন্য অক্ষের উপর, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি 0 থাকে সেখানে কি থাকবে না, এক্স এর কোনো রাশি থাকবে না। তুমি দেখো যদি এক্স ইজ ইকুয়াল টু 0 হয়, এখানে তো আর এক্স ইজ ইকুয়াল টু 0 না, এক্স এর একটা ভ্যালু আছে না, কিন্তু এখানে তো এক্স ইজ ইকুয়াল টু 0। কথা বুঝা গেছে? অরিজিনের উপর কণাটা। ক্লিয়ার? কনসেপ্টগুলো ক্লিয়ার করো, এগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু দেখবা যে জিনিসটা বুঝতে পারবো না ইকুয়েশনটা আমরা ডিরাইভ করার সময়। তাহলে দেখো ওয়াই নটে যেই তোমার ইকুয়েশনটা আসবে, ওয়াই নটে আমি যে ইকুয়েশনটা লিখতে পারি এ সাইন ওমেগা টি, কারণ এখানেও যে বিন্দুটা সেও সরলচন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। তো এখন দেখে নাও তরঙ্গটার বেগ হলো ভি, আর আমি বলে দিলাম যে তরঙ্গের বিস্তারে, ঠিক আছে, এগুলো তো জানো তোমরা, এগুলা তেমনভাবে বলার কিছু নাই। তাহলে এখন দেখো আমার এই পয়েন্টের জন্য যে ইকুয়েশনটা আমি পাইছি ওয়াই নট ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে দেখো এইখান থেকে যখন এই ডিস্টারবেন্সটা ট্রাভেল করে এইখানে আসবে, মানে এই বিন্দুতে আসবে, তখন আমার টাইম কত লাগবে এখান থেকে এখানে আসতে? দেখো এই যে এখান থেকে এখানে দূরত্ব কত, এক্স, তাহলে আমরা কি জানি এক্স ইজ ইকুয়াল টু ভি টি, সুতরাং টি ইজ ইকুয়াল টু কি আসবে, এক্স ডিভাইডেড বাই ভি, টি ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ভি। তাহলে এখানে যদি তোমার টি টাইম পরে এটা পাই, তাহলে আমার এই যে এখানে টোটাল টাইম ডিফারেন্সটা কত আসতেছে, দেখো তো। সুতরাং আমি বলতে পারি না যে আমার টি থেকে আমি কি বিয়োগ করব, এক্স ডিভাইডেড বাই ভি বিয়োগ করে দিব, এটা তো আমার টাইম ডিফারেন্স। এটা জাস্ট আমি সময়টা বের করলাম, ঠিক আছে, এটা জাস্ট আমি সময়টা বের করলাম। কি বের করলাম, যে এখান থেকে এখানে আসতে কতটুকু, এখান থেকে এখানে আসতে কতটুকু। তো এটার ইকুয়েশন যদি ওয়াই নট ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি হয়, তাহলে আমি কি বলবো দেখো তো, যে এই বিন্দুতে যে ইকুয়েশনটা আসবে সেটা কত সময় পরে আসবে, টি মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি সময় পরে আসবে, টি মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি সময় পরে আসবে। আচ্ছা, তাহলে এখন দেখো এই জিনিসটা নোটিস করো যে এখানে ওয়াই নটের যে ভ্যালুটা, এখানে ওয়াই পি এর কি সেম ভ্যালুটা, কারণ এই যে বিন্দুটার যে অবস্থান, এই বিন্দুটার অবস্থান সেম, কারণ এই ডিস্টারবেন্সটাই তো ট্রাভেল করে এখানে আসছে এক্স ডিভাইডেড বাই ভি সময় পরে। এই যে ওয়াই নটের যে ডিস্টারবেন্সটা, দেখো ওয়াই নটের যে হাইট, ওয়াই পি এর যে হাইট সেম, দুইটা বিন্দুর অবস্থান সেম, তাহলে ইকুয়েশনও কি আসবে, সেম। কথা বোঝা গেছে? ডিফারেন্স হবে কে, এক্সটা ডিফার করবে, কথা বোঝা গেছে, ভ্যারি করবে এক্সটা, কিন্তু তোমার ওয়াই এর যে হাইটটা, সেই হাইটটা তো সেম, তাহলে এটার যা ইকুয়েশন আসার কথা এটারও তাই ইকুয়েশন আসার কথা, ইকুয়েশন তো সেম আসবে। যখন তোমার এক্স এর ভ্যালু ভ্যারিয়েবলগুলো ভ্যারি করবে তখন সেটা তুমি আলাদা আলাদা বিন্দু পাবা, বাট দুইটার ইকুয়েশন কি আসবে, সেম আসবে। এখানে ডিফারেন্সটা কোথায়, সময়ের ডিফারেন্সটা কোথায়, যে এইটা থেকে এই বিন্দু থেকে এক্স ডিভাইডেড বাই ভি সময় পরে তোমার এই ডিস্টারবেন্সটা, যে ডিস্টারবেন্সটা তুমি ক্রিয়েট করলা, এই যে ডিস্টারবেন্সটা আমি ক্রিয়েট করলাম, এটা ট্রাভেল করে সামনে গেল, তাহলে কত সময় পরে এখানে আসলো, এক্স ডিভাইডেড বাই ভি সময় পরে এখানে আসলো। তাহলে আমি বলতে পারি যে তোমার যে পি বিন্দুর যে ইকুয়েশনটা আসবে সেটা কি আসবে, যে ওয়াই নটের ইকুয়েশনটা, কিন্তু কত সময় পর, যে এটা যদি তোমার টি মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি সময় পর, কত সময় পর, টি মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি সময় পর। ক্লিয়ার? এই জিনিসটাই তো ট্রাভেল করে এখানে আসবে কত সময় পর, টি মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি সময় পর। বোঝা গেল কথাটা? আচ্ছা, এখন আসো তাহলে ওয়াই নটের ইকুয়েশন কত, এ সাইন ওমেগা, এখানে আমরা ওমেগা টি প্লাস ফাই দিয়ে দিই, কারণ আদি দশা যদি থাকে, আদি দশা থাকতেও পারে নাও থাকতে পারে, যেহেতু আমাদের দেখো একদম স্থির অবস্থান বা ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু হয়েছে এক্স ইকুয়াল টু 0 থেকে, সো কোনো আদি দশা নাই, বাট যদি থেকে থাকে তাহলে ফাই দিয়ে রাখো, হ্যাঁ, না দিলেও কোনো সমস্যা নেই। সো দিয়ে রাখো, যদি তোমার কোনো কোয়েশ্চেনে দেওয়া থাকে যে আদি দশায়, তো তখন আদি দশা ইউজ করতে হবে। যেহেতু আমি আবারও বলতেছি, দেখো একদম তোমার ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু হয়েছে, এই কারণে আমরা আদি দশা আমাদের ইকুয়েশনের ক্ষেত্রে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন দেখো ওমেগা টি এর বদলে কি লিখবো, এ টি মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি প্লাস ফাই। ক্লিয়ার? তাহলে দেখো এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই ভি প্লাস ফাই ওয়াই। তাহলে এতটুকু ক্লিয়ার? জেনারেল ইকুয়েশন লিখতেছি এই কারণে জাস্ট ওয়াই দাও, ওয়াই পি ওয়াই যা ইচ্ছা দাও, সমস্যা নেই। তাহলে এই লাইন পর্যন্ত ক্লিয়ার হয়েছি আমরা, এই লাইন পর্যন্ত ক্লিয়ার, গুড। আচ্ছা, তাহলে এখন দেখো
y ইজ ইকুয়াল টু এ সাইন, দেখো ওমেগা টি মানে কি, ওমেগা কি 2 পাই এফ, আমরা কি জানি ওমেগা ইজ ইকুয়াল টু 1/, এফ ইজ ইকুয়াল টু 1/t, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি 2 পাই/t, 2 পাই/t যদি হয় 2 পাই এফ আমরা লিখতে পারি, তাহলে 2 পাই এফ টি মাইনাস ওমেগা মানে কি 2 পাই এফ এক্স ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু কি তরঙ্গ বেগ, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা প্লাস ফাই, তাহলে এফ এফ কাটা, এখানে দেখো তাহলে কি আসতেছে এ সাইন 2 পাই এফ টি মাইনাস 2 পাই/ল্যামডা এক্স প্লাস ফাই, ঠিক আছে ক্লিয়ার। আচ্ছা তাহলে এখানে কি 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 হলো দেখো তো, এতটুকু পাইলাম যে y ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই এফ টি মাইনাস 2 পাই/ল্যামডা প্লাস ফাই, ক্লিয়ার। এখানে একটা জিনিস নোটিস করো, এই যে পুরা অবস্থাটা, এই পুরা অবস্থাটাকে আমরা বলি কি দশা, পুরো অবস্থাটা কি দশা। কারণ কি, কারণ এই সম্পূর্ণ জিনিসটুকু দিয়ে সাইনের ভিতর যতটুকু অংশ থাকবে, অনেকে তোমাকে বলবে যে সাইনের ভিতর যে থিটা অংশটা থাকবে পুরাটাকে আমরা দশা বলবো, বাট ব্যাপারটা কিন্তু এরকম না। দশা জিনিসটা হচ্ছে সেই জিনিস যেটা দ্বারা তুমি একটা তরঙ্গস্থিত একটা কণার সম্পূর্ণ ইনফরমেশন পাবা, তরঙ্গস্থিত একটা কণার সম্পূর্ণ ইনফরমেশন পাওয়া যায় যে অংশ দ্বারা, সেটাকে আমরা বলবো দশা। কথা বুঝে গেছে? দেখো এখানে এক্স এরও রাশি আছে, টি এরও রাশি আছে, তার মানে কি এই জিনিসটা দ্বারা তুমি একটা আবার আদি দশাও আছে, যে সেই তরঙ্গটা কত আদি দশা থেকে যাত্রা শুরু করছে। তাহলে এই অংশটুকু দ্বারা একটা তরঙ্গস্থিত একটা কণার, দেখো এক্স এবং টি যদি বসাই আমরা একটা কণার ইনফরমেশন পাবো, আর একটা কণার সম্পূর্ণ টোটাল ইনফরমেশন যে অংশটুকু দ্বারা পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি দশা। আচ্ছা তাহলে এটাকে আমরা একটু মডিফাই করতে হবে। এখন দেখো আমি যদি বলে দিই যে ধরে নাও আদি দশা শূন্য, যদি আদি দশা না থাকে, আদি দশা ফাই ইজ ইকুয়াল টু যদি 0 হয় বা আদি দশা যদি শূন্য থাকে, সে যদি একদম তোমার ইনিশিয়াল পয়েন্ট থেকে যাত্রা শুরু করে, তাহলে কীরকম দাঁড়াবে y ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই এফ টি মাইনাস 2 পাই/ল্যামডা ইন্টু এক্স। আচ্ছা এ সাইন, দেখো এখানে যদি আমি 2 পাই/ল্যামডা কমন নেই, তাহলে এখানে ল্যামডা গুণ করতে হবে এফ ল্যামডা টি মাইনাস এক্স, সুতরাং y ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই/ল্যামডা এফ ল্যামডা মানে কি ভিটি মাইনাস এক্স। এই জিনিসটা তোমরা বইয়ে দেখবা 2 পাই/ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটা হলো আমাদের তরঙ্গের সাধারণ সমীকরণ। এটা কি তরঙ্গের সাধারণ সমীকরণ, y ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই/ল্যামডা ভিটি মাইনাস এক্স, ক্লিয়ার এতটুকু। y ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই/ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এখন আসো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এক্স এর আগে কি আছে, একটা নেগেটিভ আছে, এক্স এর আগে কি আছে নেগেটিভ আছে। একটা জিনিস দেখো আমি দুইটা ইকুয়েশন লিখবো, y ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই/ল্যামডা ভিটি মাইনাস এক্স, y ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই/ল্যামডা ভিটি প্লাস এক্স। দেখো প্লাস আর মাইনাস, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যেই তরঙ্গের এক্সাম্পলটা নিছি সেই তরঙ্গটা এক্স অক্ষের পজিটিভ দিকে যাইতেছে, কোথায় এক্স অক্ষের পজিটিভ দিকে যাইতেছে, তাহলে অটোমেটিক্যালি আমাদের ইকুয়েশনে কি চলে আসছে এক্স এর আগে নেগেটিভ, ঠিক আছে। তো অনেকে হয়তো বলবে যে অনেক জায়গায় দেখতেও পারো এরকম, যে তোমরা বলবে যে আমরা ধরে নিছি এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে আমরা যখন এক্স অক্ষের দিকে যাব তখন এক্স নেগেটিভ ধরবো, যখন নেগেটিভ দিকে যাব তখন এখানে পজিটিভ ধরবো, বাট ব্যাপারটা এরকম না। তুমি দেখো তুমি এক্স অক্ষের দিকে ধরে তরঙ্গটাকে ধরে, এই তরঙ্গটা এক্স অক্ষের দিকে অগ্রসর হইতেছে, সেটা ধরে যখন আমি আমার ইকুয়েশনটা কন্টিনিউ করছি, ডিরাইভ করছি, তখন আমার এখানে অটোমেটিক্যালি নেগেটিভ চলে আসছে ইকুয়েশন থেকে। তাহলে আমি কি বুঝলাম, দেখো তো এক্স অক্ষের দিকে মানে এক্স অক্ষের পজিটিভ দিকে যদি যাও এখানে আসবে নেগেটিভ, এক্স অক্ষের পজিটিভ দিকে গেলে আমার এক্স এর আগে নেগেটিভ হবে, আর যদি এক্স অক্ষের নেগেটিভ দিকে যাও তাহলে আমার এখানে কি আসবে পজিটিভ আসবে। এই কথাটার মানে কি, এই কথাটার মানে তোমরা আরো দু একটা লেকচার পরেই হয়তো দেখবা, যে তরঙ্গের উপরিপাতন। একটু খেয়াল করো, দেখো দুইটা তরঙ্গ আঁকবো, দেখো এই যে এই একটা তরঙ্গ সেই এক্স অক্ষের পজিটিভ দিকে যাইতেছে, তাহলে এখান থেকে যে তরঙ্গটা আসবে, মনে করো যে আরেকটা তরঙ্গ যদি এরকম হয় যে এই যে এভাবে অগ্রসর হবে, এটা যাইতেছে এইদিকে,
এটা আসতেছে এইদিকে। তাহলে দেখো এটার ইকুয়েশন কি হবে, y ইজ ইকুয়াল টু a sin 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স, আর এটার ইকুয়েশন কি হবে, y ইজ ইকুয়াল টু a sin 2π/λ ইন্টু ভিটি প্লাস এক্স। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? তাহলে আমরা কি বুঝলাম, যে আমার যে এক্স এর সাইনটা এক্স অক্ষের পজিটিভ দিকে গেলে সেটা হবে নেগেটিভ, আর এক্স অক্ষের নেগেটিভ দিকে আসলে মানে উল্টা দিকে আসলে সেটা হবে পজিটিভ। ক্লিয়ার? সো এই ছিল আমাদের তরঙ্গের সমীকরণ। আরেকটা জিনিস মাথায় রাখবা, যে এখানে সাইন কজও হইতে পারে, কজও হইতে পারে, কোনো সমস্যা নাই, কজ দেওয়া হয়। ঠিক আছে? অনেক ইকুয়েশন দেখবা কজ দিয়ে করা, সো কোনো ঘাবড়াবার কোনো কারণ নাই। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব। তো এটা ছিল আমাদের আজকের তরঙ্গের সাধারণ সমীকরণ নিয়ে আলোচনা। তো আশা করি সবাই বুঝতে পারছো এই জিনিসগুলা, যতটা বিস্তারিত সম্ভব আমরা পুরো ফর্মুলাটা ডিরাইভ করার ট্রাই করছি। হ্যাঁ, তো আজকে এতটুকুই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।